বাংলাদেশ রংপুর বিভাগীয় শাখা কর্তৃক আয়োজিত আজকে এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, দিগার ওলামায়ে কেরাম, নেতৃবৃন্দ, সকল স্তরের জনগণ ভাইয়েরা আমার, আজকে মহাসমাবেশের উদ্দেশ্য কি পোস্টার এবং লিফলেটের মধ্যে দেওয়া আছে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। আজকে সয়াবিন তেলের অবস্থা সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। চালের অবস্থা জানি, ডালের অবস্থা জানি, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ কেনাকাটার যা প্রয়োজন সব কিছুর দামই ঊর্ধ্বগতি। কোনো জিনিসের দামই নিম্নগতি নয়। হ্যাঁ, তবে নিম্ন গতি একটা জিনিস আছে, মানুষের রক্ত, খুন সবচেয়ে সহজ। আর চুরি, ডাকাতি, লুটপাট হলো খুবই সহজ, কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করা মানুষের জন্য খুবই কঠিন হয়ে যাবে। এই কারণটা কি? সব সিন্ডিকেট, সব কন্ট্রাক্ট, বড় বড় ব্যবসায়ীদের সাথে দলের কন্ট্রাক্ট থাকে, নেতাদের সাথে কন্ট্রাক্ট থাকে। ব্যাস, ব্যবসায়ীরা বলে যে আমরা এই দাম বৃদ্ধি করব, এত পার্সেন্টেজ তোমাদেরকে দেব। এক একটা মালের উপরে কয়বার ভ্যাট দিতে আপনারা জানেন? একবার যখন ঢুকে দেশে তখন ট্যাক্স ভ্যাট দিতে হয়, যখন মিলে ঢুকে বুঝেন নাই যে ইম্পোর্টার থেকে যখন মিলওয়ালারা কিনবে সেখানে ভ্যাট ট্যাক্স দিতে হয়। আবার যখন মাল বের হবে তখন সেখানে ভ্যাট ট্যাক্স দিতে হয়। আবার যখন ক্রয় করবে তখন ভ্যাট ট্যাক্স দিতে হয় একই মালের উপরে। আপনারা জানেন না একই মালের উপরে কতবার ভ্যাট ট্যাক্স দিতে হয়। সার বৃদ্ধি, কারেন্টের ইউনিট বৃদ্ধি, তৈলের দাম বৃদ্ধি, তখন ধান উৎপাদন করতে খরচও বেশি, দামও বেশি। সব ইচ্ছে করলে সরকার নিয়ন্ত্রণ করতে পারত, কিন্তু সরকারের মাথা ব্যথা সেই দিকে নেই। সরকারের মাথা ব্যথা হলো বিরোধী দলকে কিভাবে দমন করা যায়, জেলে ঢুকানো যায়, খুন করা যায়, গুম করা যায়, আর সরকারি দল লোকদের পেটকে কিভাবে ভরা যায়। আজকে প্রথম আলো পত্রিকায় দেখেছেন আওয়ামী লীগের মহাসচিব আব্দুল কাদের সাহেব, ওবায়দুল কাদের সাহেব বক্তৃতা করেছেন। আওয়ামী লীগ করে অনেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। দুর্নীতিবাজ। আজকে দেশের গরিবের টেনশন কার মধ্যেই নেই, গরিবের চিন্তা কার মধ্যেই নেই। অবস্থাটা কিভাবে দাঁড়ালো? কোন এক দেশে দুর্ভিক্ষ লাগার পরে রানী বলতেছে রাজাকে, দুর্ভিক্ষ কি এত পর্যায়ে পুষছে যে জনগণ কি দুবেলা পোলাও খেতে পারে না? দুবেলা পোলাও কি খেতে পারে না জনগণ? রানী তো জানিই না যে দুর্ভিক্ষ কি জিনিস, কাজে পোলাও কি খেতে পারে না? এত দুর্ভিক্ষ। যারা সরকারি দল করে, যারা সরকারে আছে, তাদের তো হাজার হাজার কোটি টাকা, টাকার কোনো অভাব নাই। তারা জানিই না মালের এত দাম, এত প্রয়োজন মাল, এত দুর্লভ মূল্য হয়ে গেছে। অথচ জনগণ কি অবস্থায় আছে যা চিন্তাও করা যায় না। কাজে আমি সরকারকে বলবো, যদি আপনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে জনগণ বাধ্য হয়ে আপনাকে নিয়ন্ত্রণ করবে। উপায় নেই। যেরকম শ্রীলঙ্কার জনগণ বাধ্য হয়ে সে দেশের সরকারকে নিয়ন্ত্রণ করেছে, বাংলাদেশের জনগণ বাধ্য হয়ে আপনাকে নিয়ন্ত্রণ করবে। কয়েকদিন আগে শ্রীলঙ্কার সরকার বলেছে বোরখা খুলে নেবে, হুমকি দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরনের কাপড়ও রাখে না, সেটা খুলে দিয়েছে।
এটা আল্লাহ পাকের নিজাম। আমি সরকারকে বলবো, আপনিও শ্রীলঙ্কার মতো কাপড় খুঁড়তে বাধ্য করবেন না, কারণ পেটে যখন ক্ষুধা থাকে তখন হুঁশ থাকে না, কিন্তু পেটে ক্ষুধায় হুঁশ থাকে না। যদি জনগণ ক্ষুধার্ত হয় তাহলে হিংস্র বাঘের মতো হয়ে যাবে, কোন জায়গায় থাবা মারবে তারা নিজেরাও জানবে না, মসনদ কাঁপিয়ে দেবে জনগণ। কাজেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণ করতে হবে, এটা আমাদের দাবি। 21 বছর বয়স হলে মদ পান করতে পারবে। যেখানে 100 মদখোর থাকবে সেখানে দোকান খোলার অনুমতি দিবে। মনে হয় যেন বাংলাদেশ তোর বাবার দেশ, নাস্তিকদের বাবার দেশ। এটা ভারতের অঙ্গরাজ্য নাকি? ভারতে গিয়ে দেখেন সব জায়গায় মদের দোকান আছে, ওপেনে মদ পান করা হয়, বাজারে বাজারে মদের দোকান আছে, মোড়ে মোড়ে মদের দোকান আছে। তাহলে মানি আমাদের দেশটা তো আমাদের দেশের কোনো নেতারা নিয়ন্ত্রণ করে না, আমাদের দেশের নেতারা আমাদের দেশ নিয়ন্ত্রণ করে না, ওই ভারতের লোকজন আমাদের দেশ নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা কেমন স্বাধীন? আসলে আমরা স্বাধীন মুখে বলি, আসলে প্রকৃতভাবে আমরা স্বাধীন না। যদি আমরা স্বাধীনই হতাম তাহলে র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা উঠাবার জন্য আমাদের বাংলাদেশ সরকার ভারতকে ধরছে কেন? লজ্জায় মাথা নত হয়ে যায়। উকিল ধরছে ভারতকে, আজকে ভারত আমাদের উপর নিয়ন্ত্রণ করবে। তাহলে আমরা স্বাধীন হয়েছিলাম কেন? ভারত আমাদের কর্তৃত্ব করবে, তাহলে আমরা স্বাধীনতার মানিটা কি হলো? আমাদের গর্ব কোথায় স্বাধীনতা? ভারত আমাদেরকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবে, রাজনীতি নিয়ন্ত্রণ করবে, কে ক্ষমতা যাবে কে ক্ষমতা যাবে না ওখান থেকে আসবে না, এটা মেনে নেওয়া যায় না। কে ক্ষমতায় থাকবে কে ক্ষমতায় যাবে, কে উঠবে কে নামবে, এর নিয়ন্ত্রণ করবে বাংলাদেশের জনগণ, অন্য কাউকে এই নিয়ন্ত্রণ শক্তি হাতে দেয়া যাবে না। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখছি যারা ক্ষমতায় আছে, যারা ক্ষমতায় যেতে চায়, তারা আমাদের দেশের জনগণের কাছে কেউ যায় না, তারা সবাই বিদেশি শক্তির কাছে যায়। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ বিদেশি শক্তির কাছে যাবে না, তারা বাংলাদেশের জনগণের কাছে যাবে। বাংলাদেশে কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না, কে থাকবে কে থাকবে না, এই সিদ্ধান্ত করবে বাংলাদেশের জনগণ, অন্য কেউ না। এই জন্য তোরা ভোট দিতে ভয় পায়, ভোট দিতে চায় না, কেন জানে ভোটের হারি ফাঁকা হয়ে যাবে। বাংলাদেশের জনগণ এই দুর্নীতিবাজদেরকে আর কোনো অবস্থায় ক্ষমতায় রাখবেন না ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন ইসলামী শিক্ষা সংকুচিত করা হয়েছে। আজকে ইসলামী শিক্ষার উপরে পরীক্ষা নিবে না, আর যেই সাবজেক্টে পরীক্ষা হয় না সেই সাবজেক্টে কেউ পড়াশোনাও করে না। তার পরিবর্তে ডারউইনের থিওরি স্থাপন করা হয়েছে। ডারউইনের থিওরি গিয়ে দেখেন নবম ক্লাসের সমাজ বিজ্ঞানের মধ্যে, দশম ক্লাসের সমাজ বিজ্ঞানের মধ্যে ডারউইনের থিওরিটা কি? মানুষ থেকে নয়, মানুষ বানরের থেকে। এই কয়েকদিন আগে যা হিন্দু শিক্ষক তার ক্লাসে বলেছিল যে আল্লাহ বলতে কিছু নাই, প্রতিবাদ করার কারণে তাকে অ্যারেস্ট ভাবে জেলখানা থেকে তাকে বের করছে। শুধু তাই নয়, তাকে তো বের করতেই, কিন্তু যারা রেকর্ড করছে, আন্দোলন করছে, তাদের বিরুদ্ধে কেস হয়েছে, তাদেরকে জেলে দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশের ব্রাহ্মণ মুসলমান, সেই দেশে আল্লাহ নাই, মানুষ থেকে না, মানুষ বানরের থেকে এই হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে এই শিক্ষা আমরা শিক্ষিত করি আমাদের সন্তানদেরকে। এর জন্য আমরা ট্যাক্স দেই, এর জন্য আমরা ভ্যাট দেই, এর জন্য আমরা কর দেই, এর জন্য সরকার দখল করছি না। বাংলাদেশে এই শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। কাজে আমরা দাবি করব প্রাইমারি লেভেল শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে মানুষদের ইসলামী মুসলমান ইসলামী শিক্ষা শিক্ষা দিতে হবে। এই ব্যবস্থা সরকারকে করতে হবে। এরপরে আপনারা দেখেছেন বর্তমানে কিছু পাগল ঘাদানি নামে ওলামায়ে কেরামের বিরুদ্ধে দুদুকে দরখাস্ত করেছে, রিপোর্ট দিয়েছে। আমি প্রথম প্রশ্ন করতে চাই, তাদেরকে অধিকার কে দিয়েছে?
এই বৈধতা তার পেল কোথায়? সেও জনগণ, আমরাও জনগণ। জনগণের বিরুদ্ধে জনগণ তদন্ত করে দুদুকে রিপোর্ট পেশ করার আইনি কোন শুদ্ধতা বৈধতা আছে? যদি না থাকে তাহলে দুদককে প্রথম বলবো, আপনি রিপোর্ট গ্রহণ করলেন কেন? এই বৈধতা তাকে কে দিয়েছে? আমি দুদককে বলবো 9 মাস পর্যন্ত তারা যে 9 মাস পর্যন্ত তদন্ত করেছে, এই 9 মাস পর্যন্ত তদন্ত করার পেছনে যত সদস্য এর মধ্যে সংশ্লিষ্ট ছিল, যত অর্থ খরচ হয়েছে, এই ফান্ডিং কে করছে? এই অর্থ কে দিছে? এই টাকা কোথা থেকে আসছে? এর উৎস কোথায়? কারাই টাকা ফান্ডিং করেছে? টাকা কে দিয়েছে? উৎস খোঁজ করুন। বিদেশি শক্তি দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছে, ইসলাম মুসলমানকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। যদি আপনি বিচার না করুন, সরকারকে বলবো বিচার না করুন। যদি আপনি বিচার না করেন তাহলে বলবো আপনি এটা করিয়েছেন, আপনি তাকে ফান্ড দিয়েছেন, টাকা দিয়েছেন বাংলাদেশ ইসলাম উৎখাত করার জন্য, ধ্বংস করার জন্য। আপনি ব্যবস্থা গ্রহণ করুন, জলদি জলদি ব্যবস্থা গ্রহণ করুন। যদি জলদি জলদি ব্যবস্থা গ্রহণ না করুন তাহলে বাংলাদেশের জনগণ বাধ্য হয়ে ইসলামের বিরুদ্ধে ওলামায়ে কেরামদেরকে, আজকে ওলামায়ে কেরামদেরকে ইসলামকে কটূক্তি করার কারণে, তাদেরকে লাঞ্ছিত অপমানিত করার কারণে, মানহানি করার কারণে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান গর্জে উঠবে, আন্দোলন করবে, সরকার করবে। সাহস কে দিয়েছে সমস্ত শীর্ষ ওলামায়ে কেরামদের বিরুদ্ধে? আজকে দুদকের কাছে তারা দরখাস্ত করবে, রিপোর্ট পেশ করবে, এত বড় সাহস? আজকে ওলামায়ে কেরামকে ধর্ম ব্যবসায়ী বলবে, এত বড় সাহস তাদেরকে কে দিয়েছে? আমি জানতে চাই সরকারকে। ওলামায়ে কেরাম দেশে ভেসে আসে নাই, আমরা কসুরি পাবো নই যে বিদেশ থেকে ভেসে এসেছি। এদেশ আমাদের, আমার বাবার দেশ, আমার দাদার দেশ, মুসলমানদের দেশ। মুসলমানের কারণে দেশ স্বাধীন হয়েছে, অন্য কারোর কারণে নয়। এদেশ স্বাধীন হয়েছে মুসলমানের কারণে। ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন মুসলমান করেছে। এদেশের স্বাধীনতার জন্য মুসলমান সর্বোচ্চ চেষ্টা সাধনা করেছে। কাজে দেশ মুসলমানদের দেশ, নাস্তিকদের দেশ নয়। কোন নাস্তিক মুসলমান উৎখাত করার চেষ্টা করবে আর মুসলমানরা বসে থাকবে না, এটা হতে পারে না। যেরকম আগুন এবং পানি একই জায়গায় থাকতে পারে না, আলো এবং অন্ধকার একই জায়গায় থাকতে পারে না, ইসলামের দুশমন এবং মুসলমান একই জায়গায় থাকতে পারে না। এটা কোথা থেকে এসছে? যাদের দুর্নীতি কোনো অভাব নাই, যার চরিত্র চরম খারাপ, যারা মায়ের সাথে খারাপ ব্যবহার করে, মাকে খেত বদের পরিবর্তে ঘর থেকে নামিয়ে দেয়, দুর্নীতির কারণে যাদের চাকরি চলে যায়, এরা মুসলমানদের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে রিপোর্ট পেশ করবে, ধর্ম ব্যবসায়ী বলবে। এটা মানা যায় না, মানতে পারি না। আজকে দেশ স্বাধীন হয়েছিল 3টা ভিত্তিতে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আজকে কোথায় সাম্যতা? সাম্যতা কোথায়? যারা দল করবে তারা ইজ্জত সম্মান পাবে, যারা দল করবে না, সরকারি দলে থাকবে না, তারা লাঞ্ছিত অপমানিত হবে। এটা কি সাম্য? আজকে যারা ক্ষমতাসীন তাদের আত্মীয় স্বজন রেলে ফ্রি চলবে, আর যারা ক্ষমতাসীন না তারা টাকা দিয়েও মুক্তি পাবে না, বাঁচতে পারবে না। এর নাকি সাম্যতা? মানবিক মর্যাদা কোথায়? কোথায় মানবিক মর্যাদা? আজকে মানবিক মর্যাদা পাচ্ছি না, মানুষ ঢুকে ধরে মরছে। যারা দল করবে না তারা লাঞ্ছিত অপমানিত হবে। আজকে সম্মানিত লোক তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আজকে ওলামায়ে কেরাম লাঞ্ছিত হবে, অপমানিত হবে। এটি কি মানবিক মর্যাদা? সামাজিক ন্যায় বিচার কোথায়? যদি দল করেন খুন করলে মুক্তি পাবেন, আর যদি দল না করেন, অন্যায় না করলেও আপনি জেলখানায় ভুগবেন। এটা কেমন কথা? হ্যাঁ, সব জায়গাতেই সরকার হস্তক্ষেপ করেছে। আজকে নির্বাচন কমিশন, নির্বাচন ব্যালটে হবে না ইভিএমে হবে সে নির্ধারণ করবে কে? না, নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন। অথচ আমাদের প্রাইম মিনিস্টার কি বলেছেন? ইভিএমে সব জায়গায় নির্বাচন হবে। তার মানে সে আগে নির্দেশ দিয়েছে আগামী নির্বাচন সুস্থ হবে না, আগামী নির্বাচনও একমুখী নির্বাচন হবে। শোনেন, আপনার বিগত দিনে এই নির্বাচন করেছেন,
জনগণ কিছুই বলে নাই, কিন্তু ভবিষ্যতে যদি আপনি ওই একতরফা রাত্রে নির্বাচন করার চেষ্টা করেন, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে, যেরকম শ্রীলঙ্কা সরকার দুর্নীতিবাজ সরকার পালাতে পারে নাই, ঠিক বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতিবাজদেরকে ভোট ডাকাত এবং ভোট চোরদেরকে পালাতে দিবেন না ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা আগামী নির্বাচনে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো বিকল্প দল আছে বলে আমি মনে করি না। এটা আমার জানা নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মী তারা সন্ত্রাসের সাথে সংযুক্ত না, তারা মদ্যপায়ী না, তারা চোরাচালানির সাথে জড়িত না, তারা অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে না, তারা চাঁদাবাজি করে না। যদি এদেশ চাঁদামুক্ত করতে হয়, সন্ত্রাস মুক্ত করতে হয়, আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছেই এদেশ নিরাপদ এবং সন্ত্রাস মুক্ত হবে বলে আমি মনে করি ইনশাআল্লাহ। এর জন্য আজকের থেকে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মীকে ঝাঁপিয়ে পড়তে হবে, এলাকা এলাকায় ছড়িয়ে পড়তে হবে। আমাদের এখন থেকে জনগণের কাছে যেতে হবে যে আসুন আমরা ইসলাম, মানবতা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলনের হাত পাকে আমরা সবাই ভোট দেব। এখন থেকে ঝাঁপিয়ে পড়ুন, এখন থেকে দাঁড়ে যান। যেখানে দুর্বলতা আছে সেখানে আমরা গিয়ে দুর্বলতাকে কাটিয়ে সেই এলাকাকে শক্তিশালী করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আশা করি আগামী দেশ হাত পাকা দেশ হবে, আগামী দেশ ইসলামের দেশ হবে। আগামী ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বিপুলভাবে ভোটের মাধ্যমে এদেশে সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা এবং শান্তি প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ।